আমরা এখন আছি দমদম, কলিকাতা দমদম এয়ারপোর্ট। এই যে শিবম সরকার, এই যে ইন্ডিয়া, দেখছো? দমদম এয়ারপোর্টটা খুবই সুন্দর জায়গা, তাই না? এই যে দমদম এয়ারপোর্ট, দেখছি দেখছি। সুন্দর এয়ারপোর্টটা করতে, হ্যাঁ। দাঁড়া, এই তো দেখতে পাচ্ছেন এসে পড়ছি আমরা দমদম স্টেশনে। এখান থেকে এক আঙ্কেল এই যে ওনার ট্যাক্সিতে করে এখন হচ্ছে যাব মুকুন্দপুরে। মুকুন্দপুরে নারায়ণা হসপিটালের সামনে ওখানে হোটেল বুক করা আছে, তো ওখানে যাব এখন। তো চলুন যাই, দেখি। আমি তো চিনি না, ওনাদের ভরসায়। চলো চলো দেখি, আর কেউ না। আবার জ্বালাইবো। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল বৃষ্টি হয় রে, বৃষ্টি এটা তো দমদম এয়ারপোর্ট না? এটা আগে ছিল দমদম এয়ারপোর্ট, এখন নাম চেঞ্জ হয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা আচ্ছা, সেটাই তো বলতেছি, নেতাজি সুভাষচন্দ্র বোস। নাম নাম চেঞ্জ করে দিছে। পিছনে এয়ারপোর্ট ছিল, একটু নতুন হয়েছে, 10 বছর হলো। আচ্ছা আচ্ছা। এটা চালু থাকতে আমি ছিলাম, কিন্তু নাম ছিল দমদম। হ্যাঁ, না, গাড়ি ছাড়লেই দেখবা যে বাতাস লাগতেছে, গরম লাগবে না। ঠিক আছে, চালু। বলছি মণিপুর কোন হসপিটাল লাগে আছে? তো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে আমরা এই যে একটা ক্যাব ধরেই মেসমশাইকে বললাম যে আমাদের নিয়ে চলেন হচ্ছে মুকুন্দপুরে। তো বললো যে চলো। বললো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে, কথা বললো। এখন দেখা যাক কতটুকু সময় কেমন লাগে যেতে। থেকে আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন তো রাত হয়ে যাচ্ছে। কত সময় যেতে পৌঁছাতে পারবো জানি না। তো এয়ারপোর্ট থেকে একটা ক্যাব ধরলাম, দেখতেই পেলেন। এখানে হচ্ছে মেসমশাই বললো যে এয়ারপোর্ট থেকে মুকুন্দপুরে যেতে 1,000 টাকা ভাড়া। তো আমরা তার এখানকার ভাড়াটা জানি না, তো বললাম ঠিক আছে নিয়ে চলেন রাত করে। আর আরো মণিবাবু বলে আরো দু একটা ইয়া দেখা যেত, কিন্তু ওনাকে দেখে বেশ ভদ্রলোক এবং কথাবার্তা খুব সুন্দর, ভালো লাগলো এই জন্য। আবার নতুন প্রথম এই জায়গায় জন্য ভাবলাম যে ওনাকে নিয়েই যাই। তো এখন যাচ্ছি, দেখি এখন কত সময় লাগে বলতে পারি না। উনি তো বলছে 1.5 ঘন্টার মতো লাগবে, কিন্তু গাড়ি হাল যে অবস্থা গাড়ির, অনেক গাড়ি রাস্তায়। দেখা যাক কত সময় লাগে। কলকাতা চলে আসছি, এয়ারপোর্ট থেকে বের হলাম। তো আমরা তো চিনি না, এই মিশু চিনে, উনি নিয়ে যাবে। কতদিন ধরে পাগল বানি বলছিল ইন্ডিয়া। গরম দেখুন, ইন্ডিয়া কারে কয়, বাসায় তো গরম পাও না তো। হ্যাঁ, আমার বাংলাদেশ থেকে আবহাওয়া অনেক গরম, তাই না? অনেক গরম বেশি ঢাকার মধ্যে আর কি। বাবা কি দূর রওনা হইলে
এসির মধ্যে তো তুমি গেমে গেমে গেছো। হ্যাঁ। এসি দিলেই দরজা আটকে দিতে হবে জ্বালানা। এখান থেকে কত কিলো হবে? অনলাইন আপনার কোনো কাউন্টার থেকে বাড়ি জ্যাম টেম্পোরারি স্ট্যান্ড তো অনেকটাই রাস্তা আসছি, তবে সমস্যায় বললো 20-25 কিলোমিটার হবে, তো অনেকটাই দূর। আর তার উপরে আবার অফিস টাইম, এখন সন্ধ্যার পরে তো অফিস টাইম হয়ে গেছে, এখন অফিস টাইম মানে ছুটির সময়, এই জন্য রাস্তায় জ্যাম হচ্ছে। তো ভালোই লাগছে, এখনো তো তেমন কোনো কিছুই দেখিনি, জানিনি এখনো, কিন্তু হ্যাঁ কিছু ভিন্নতা আছে, যেমন ওয়েদারের একটু ভিন্নতা আছে, আমাদের বাংলাদেশের ওয়েদার থেকে এখানকার ওয়েদারটা একটু বেশি গরম। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো বাংলাদেশেও প্রচুর পরিমাণে, এখানেও প্রচুর গাড়ি। আর রাস্তার ধারটা অনেক পরিষ্কার, এটা এটা একটু আলাদা ইয়া লাগছে। আর এমনিতে দেখলে একই রকম লাগে ঢাকার ভিতর আর এখানকার। তো দেখতে থাকি, দিলে এগুলা দেখবো, আরো নতুন নতুন অভিজ্ঞতা হবে। দেখা যাক আরো কি কি ডিফারেন্ট বের হয় বাংলাদেশের থেকে কলকাতায়। তো আমাদের আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছে, 7টার মতো বাজে, তাই না? 7টা বাজে। রোড গাড়া আমার বাংলাদেশের পরিষ্কার আছে, তাই না শিল্পী? তারপরে যে পরিমাণ ইন্ডিয়ার ইনকাম, এরপরে মানে কাজ হয় না। খালি ইনকাম দেখলে কাম হবো, ইন্ডিয়া বড় তো ওরকম, মানুষও তো ওরকম বেশি। ইন্ডিয়ার মধ্যে বিশ্বের সব দেশের জিনিস তুমি ইন্ডিয়ার ইম্পোর্ট করে, ইন্ডিয়ার জিনিস দেয়, তাই না? জ্যামে বসে আছি অনেকক্ষণ ধরে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। আর ঘড়িতে তো 8:30 বেজে গেছে। ওই রোডটা খালি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের লাইনটা আটকে গেছে, অনেকক্ষণ থেকে বসে আছি। কখন পৌঁছাবো জানি না, অচেনা জায়গা, কত দূর কতক্ষণ লাগবে সেটাও জানি না, জ্যাম কতক্ষণে ছুটবে তাও জানি না। শিবম খুব বিরক্ত হয়ে গেছে। অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, এখন ছাড়ছে। বেশ জ্যাম পড়ছে রাস্তায়, একটু পর পরে অনেকক্ষণ জ্যাম পড়ছে। এর আগে জ্যামটা লম্বা ছিল অনেক, কিন্তু আর খুব বেশি দেরি নেই, বেশি ওঠে বন্ধু। 8:30 বেজে গেছে। এই গাড়িটা কোন
আবার জ্যাম, বৃষ্টি নামছে। ওটা যেন দেখছিলাম আমরা বুকিং এর জন্য। এটা হচ্ছে আইটিসি রয়্যাল, ওর পাশে আছে আইটিসি সোনা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জিরো সামনে সায়েন্স। ওই 5 স্টার হোটেলে দেখছিলাম, কিন্তু এখান থেকে আমার মুকুন্দ হসপিটালটা একটু দূর হয় দেখে, এখান থেকে আবার হসপিটাল একটু দূরে হয় ওই জন্য। না না, এই বর্ষার সময় ঠিকই এক চান্স মানে হুম। কাছাকাছি থাকলে যখন লাগলো। টাকার থেকে কম না দাম যা দেখলাম। সেনগুপ্ত, উনি কি মৃত? হ্যাঁ, মিঠু। আচ্ছা আচ্ছা, ওনার নামে করছে না এই যে মেট্রো রেল। বেশ। সাংবাদিক ছিল। এই যে বসলাম, এই যে আমার মতো। এই যে এই দেখো ডান দিকে সায়েন্স কালকে নিয়ে আসবেন। এখানে এখানে কি সায়েন্স সায়েন্স সিটি কি পার্ক? না, অডিটোরিয়াম সায়েন্সের সঙ্গে। তো যেতে যেতে মেসোমশাইকে বলছিলাম যে এলিট অ্যাপার্টমেন্টে নিয়ে চলেন, উনি এখন বলছে যে এলিট অ্যাপার্টমেন্ট তো উনি চেনে না। এদিকে আমিও ভুল করে ফেলছি যে ওটার ঠিকানা লিখে নিয়ে আসি নাই। আমি ওনাকে ফোন করাতে, এলিটের যে ম্যানেজার ওনাকে ফোন করাতে উনি আমাকে শুধু লোকেশনটা পাঠিয়ে দিচ্ছে। এটা আমার মনেই ছিল না, ইন্ডিয়া গিয়ে তো আমার সিম কাজ করবে না, নেট থাকবে না। এখন ওনাকে বললাম, উনিও চেনে না। এখন আর কি করার, পরে সিদ্ধান্ত নিলাম যে এমনি কোনো একটা হোটেলে ওঠা যাক, কাল আমরা খুঁজে বের করবো ওটা। আর কোনো হোটেলে গেলে অবশ্যই তখন নেট কানেকশন পাবো, ওয়াইফাই, তখন খুঁজে বের করে কাল নিব। থাকতে হবে। হোটেলে আপনার কথা দেখছি। একটা হোটেল দেখে বুক করে বুকি বলে কথা বলে আসছিলাম, সেখানে হচ্ছে ওনার আমার লোকেশন দিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা যে ট্যাক্সিতে আসছি উনি চিনে না, এলিট অ্যাপার্টমেন্ট চিনে না। তো এখন লোকেশনও তো বের করতে পারতেছি না, নেট নাই। পরে কি করবো, এদিকে রাত হয়ে গেছে, এখন বাজে কত, প্রায় 10টা। তো ওখানে তো যেতে পারিনি, পরে এখানে এক দাদার এখানে উঠলাম, আর রাত এখানে থাকতে হবে। পরে কাল সিম কিনে নেট দিয়ে করে পরে দেখতে হবে যে ওটা কোথায়। আপাতত এই হোটেলে উঠলাম, হসপিটালের কাছে আছে। তো সবাই খুব ক্লান্ত, শিবমও ক্লান্ত, আমিও ক্লান্ত। তো আপাতত একটা টুরিস্ট নেওয়ার জায়গা করতে হবে। আপাতত একটা থাকার মতো জায়গা করতে হবে। এবার এখানে আমি তো কিছুই চিনি না এখানে। আর ওই ড্রাইভারকে বললাম এলিট অ্যাপার্টমেন্ট নিয়ে চলেন, উনি এখন বলতেছে চিনে না, তারপর বলতেছে যে লোকেশন দেখেন, এখন লোকেশনও তো দেখাতে পারলাম। এদিকে রাতও হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। কখন হোটেলে উঠবো, কখন একটু রেস্ট নেবো, আর খোঁজাখুঁজি করবো কতক্ষণ করে। তারপর বললাম যে না, একটা হোটেল অন্তত উঠেই পরে দেখা যাবে। তো এটার নাম সম্রাট গেস্ট হাউস, এখানে উঠলাম, দেখা যাক পরে অন্য সময় ওটা খুঁজি, কাল বা পরশু খুঁজে আবার বের করতে হবে ওটাকে। অবস্থা খারাপ। সেই 11টায় বের হয়েছি বাসা থেকে। যেমন বললাম আমরা যে ইয়ার মানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করছিলাম বাড়ি থেকে, ওটা হচ্ছে ড্রাইভারকে বলছে, এখন উনি চেনে না। আর হচ্ছে লোকেশন দিছিল, লোকেশন তো বেরিয়ে করতে পারি না, নেটের সিমে নেট নাই, কিছু নাই। এখন ড্রাইভারকে বলছে যে রেড অ্যাপার্টমেন্টে নিয়ে যান, উনি চেনে না। আমাদের এমন একটা জায়গায় নেয় দিছে, বলে যে এখানে সবাই থাকে, এখানে অনেক অ্যাপার্টমেন্ট আছে। ঘুরে ঘুরে কোনো অ্যাপার্টমেন্টের ভালো বেডের অ্যাপার্টমেন্ট নাই। তো যাই হোক, অনেক ঘুরে তারপরে যে আর আর যেহেতু আমরা ওই ওই জায়গা চিনি না, ওই অ্যাপার্টমেন্ট চিনি না, আমরা কোথায় যাবো? যার যার ভরসা, মানে ড্রাইভারের ভরসা করছি, ড্রাইভারও চেনে না।
এখন কি করব পরে, এখন রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 10টা বেজে গেছে, 9:30 মতো বেজে গেছে। এই মুহূর্তে কোন দিকে যাব, কি করব? পরে এই একটা অ্যাপার্টমেন্ট পাইছি, এটাই উঠলাম। উঠে হচ্ছে এখন ফ্রেশ হচ্ছি, তো করিনি সকাল থেকে সেই যে। এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। যাই হোক, এটা মোটামুটি ছোট একটা রুম, ছোট একটা রুম হলো 2টা বেড আছে আর কি, এটাই মানে ভালো, ওয়াশরুমে যে। যাক, এখানে উঠি আপাতত, পরে কাল পরশু দেখা যাবে। খুবই ক্লান্ত হয়ে গেছি, ক্লান্তের থেকেও বেশি হচ্ছে খিদের অবস্থা, মানে খিদে কাম শেষ। এখন একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি আগে, তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে।